নমস্কার। আজ- আজকে পানিহাটি বিধানসভা। হ্যাঁ, ঠিক আছে। পানিহাটি বিধানসভা কেন্দ্রের বামফ্রন্টের পক্ষ থেকে, সিপিআইএম এর পক্ষ থেকে আমরা একটি সাংবাদিক সম্মেলন, সেটা হচ্ছে যে আহ্বান করেছি। এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি। অল্প সময়ের মধ্যে আপনারা উপস্থিত হয়েছেন। আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের পার্টির পলিট ব্যুরো সদস্য, ত্রিপুরার বিধানসভার বিরোধী দলনেতা কমরেড জিতেন্দ্র চৌধুরী। উপস্থিত আছেন আমাদের পার্টি নেতৃত্ব কমরেড অনির্বাণ ভট্টাচার্য এবং কমরেড নীলমণি বিশ্বাস। আমরা আমাদের যে সাংবাদিক সম্মেলন তার কাজটা শুরু করছি। আজকে প্রধানমন্ত্রীর সভা হয়েছে, পানিহাটিতে হয়েছে, এবং আরো বিভিন্ন জায়গা থেকে যারা মানুষজন এসেছিলেন, টিভি মিডিয়াতে প্রচার ইত্যাদি হয়েছে। সেখানে আমরা শুনলাম যে নারী সুরক্ষা নিয়ে, রাজ্যে মহিলাদের নিরাপত্তা ইত্যাদি নিয়ে অনেক কথা, কিছু কথা বলার চেষ্টা করেছেন আমার দেশের প্রধানমন্ত্রী। কিন্তু বিষয়টা দাঁড়িয়েছে যে যে পানিহাটির মাটিতে দাঁড়িয়ে এই কথা হলো, সেই অভয়ার বিচার কতদূর হলো এবং সেটা কবের মধ্যে দ্রুততার সাথে সম্পন্ন হবে। গোটা পশ্চিমবাংলা, গোটা ভারতবর্ষের বাইরের যে মানুষ এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, যে মানুষের আবেগ, যে মানুষের কান্না, রক্ত, ঘাম, তার অফিস কাচারি ইত্যাদির সমস্যা সত্ত্বেও যে হাজার হাজার লাখো লাখো মানুষ এই আন্দোলনের সাথে জুড়ে ছিলেন, তারা কিন্তু আজকের সভা থেকে এর কোনো সদুত্তর পেলেন না যে সিবিআই এর তদন্ত কবে শেষ হবে এবং উই ওয়ান্ট জাস্টিস যে স্লোগানটা ছিল, সেই স্লোগানটা কবের মধ্যে হচ্ছে সাধারণ মানুষ সেই জাস্টিস পাবেন। এই উত্তর কিন্তু আমরা আজকে পেলাম না। এমনিতে আমরা জানি যে ধর্ষকদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গোটা দেশে যদি বলেন, খুবই উজ্জ্বল ইতিহাস বিজেপির রয়েছে। কারণ কাঠুয়ায় বলুন, হাথরাসে বলুন, বা বিলকিস বানুর ঘটনায় বলুন, বিজেপি যেভাবে ধর্ষকদের পাশে দাঁড়িয়েছে সেই ইতিহাস নিশ্চয়ই বাংলার মানুষ বা দেশের মানুষ ভুলে যাননি। বিলকিস বানুর ঘটনায় ধর্ষক ছাড়া পেলে তাকে যেভাবে মালা পরিয়ে বিজেপি বিজয় মিছিল করেছিল, বা ভারতীয় যে অ্যাথলিটরা মেডেল জিতেছিলেন, ভারতবর্ষকে সম্মানের জায়গায় তুলেছিলেন, আরো বেশি সম্মানের জায়গায় তুলেছিলেন, সেই অ্যাথলিটদের যখন বিজেপির প্রাক্তন সাংসদ নির্যাতন করছেন, তারপরেও তাকে কোনো শাস্তি দেওয়া তো দূরের কথা, বিজেপি সবসময় তার পাশে দাঁড়িয়েছে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষ জুড়ে এটা বাস্তব যে বিজেপি কোনোদিন নারী নির্যাতনের বিচার দেবে না। বিজেপি মনুবাদ মেনে চলে, যে মনুবাদ ওদেরকে শিখিয়েছে যে নারী শিশুকালে পিতার অধীনে, যৌবনে স্বামীর অধীনে এবং বার্ধক্যে পুত্র সন্তানের অধীনে থাকবে। তাহলে যে আরএসএস এই মতবাদ মেনে চলে, যে বিজেপি এই মতবাদ মেনে চলে, তারা নারী স্বাধীনতার প্রশ্নে, নারীকে আর এক ধাপ, দু ধাপ, পাঁচ ধাপ, 10 ধাপ এগিয়ে দেওয়ার প্রশ্নে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে কোনো ভূমিকা পালন করবে না। এটা আজকে দিনের আলোর মতো বাস্তব। এমনকি এই বিজেপি সরকার আসার পর যে নতুন পুরনো শ্রম আইন টাইন ভেঙে নতুন শ্রম আইন তৈরি হয়েছে, সেই শ্রম আইনেও বেসরকারি অফিস ইত্যাদি জায়গায় নারী সুরক্ষার ক্ষেত্রে যে আইসিসি তৈরি হওয়ার কথা ছিল, সেই আইসিসির ক্ষমতাকে কমিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ বেসরকারি জায়গায় মহিলারা কাজ করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রে তাদের যে রক্ষা কবচ সেটা অনেক কমিয়ে আনা হয়েছে। ফলে এবং বিজেপি শাসিত রাজ্যগুলোতে একের পর এক যেভাবে অনার কিলিং এর ঘটনা ঘটেছে, আমরা কোনো ক্ষেত্রে এরকম দৃষ্টান্তমূলক কোনো শাস্তির ঘটনা দেখিনি। ফলে যে কথা আমরা বামফ্রন্টের পক্ষ থেকে, সিপিআইএম এর পক্ষ থেকে সাধারণ মানুষকে বলেছিলাম, আজকে সেটা স্পষ্ট হয়ে গেল যে অভয়ার বিচার নিয়ে বিজেপির নেতারা এমনি যা কিছু বলেন, কিন্তু প্রধানমন্ত্রীর মুখ থেকে কিন্তু সিবিআই এর তদন্ত, সেটা দ্রুতগতিতে শেষ হওয়ার প্রশ্ন আজকের সভায় উত্থাপিত হলো না। এইটা তাহলে কোনোভাবে কি তৃণমূলকে সাহায্য সহযোগিতা করার জন্য করা হলো? নির্বাচনের আগে যদি এসে প্রধানমন্ত্রী বলতেন যে আমরা হচ্ছে যে এই বিচারটা অমুক তারিখের মধ্যে করে দেব সিবিআই এর সাহায্যে, তাহলে তৃণমূল বিপদে পড়তো। কিন্তু তৃণমূল কেন বিপদে পড়লো না, এই প্রশ্নের জবাব কিন্তু সাধারণ মানুষ নির্বাচনের আগে খুঁজছেন, যেটা আজকের সভা থেকে পাওয়া গেল না। দ্বিতীয় কথা হচ্ছে যে বেকারদের কাজ নিয়ে, নিয়োগ দুর্নীতি নিয়ে।
এবং পশ্চিমবাংলার শিল্পের অবস্থা নিয়ে বেশ কিছু কথা আমার দেশের প্রধানমন্ত্রী বলার চেষ্টা করেছেন, কিন্তু সেটা আসলে কোনো কাজের কাজ হয়নি। কারণ নিয়োগ দুর্নীতি উনি বলেছেন হয়েছে, কিন্তু যে সিবিআই নিয়োগ দুর্নীতিরও তদন্ত করছে, সেই সিবিআই কেন একটি তদন্তেরও এখনো পর্যন্ত চার্জশিট জমা দিয়ে উঠতে পারলো না, সেই প্রশ্নের জবাব কিন্তু আজকে সাধারণ মানুষ পেলেন না। তৃণমূলের নেতাদের যাদের জেলে থাকার কথা ছিল দুর্নীতির অভিযোগে, তারা সবাই জামিনে কেন মুক্ত হয়ে গেলেন? তাহলে সিবিআই এর কেন কাজে দুর্বলতা দেখা দিচ্ছে? এই প্রশ্নের জবাবই কিন্তু সাধারণ মানুষ প্রধানমন্ত্রী থেকে আশা করেছিলেন, যা আজকে আমরা জবাব পেলাম না। এবং যদি শিল্পের খারাপ অবস্থার কথাই উনি বলেন, তাহলে আজকে পশ্চিমবাংলার চটকল, আজকে পশ্চিমবাংলার চা বাগান, এই সমস্ত ক্ষেত্রগুলো যখন ধুঁকছে, তখন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এগুলোকে বাঁচানোর জন্য? এই প্রশ্ন আমরা উত্তর চেয়েছিলাম, যে উত্তর আমরা পাইনি। আমরা পানিহাটিতে দাঁড়িয়ে আজকে সাংবাদিক সম্মেলন করছি। এই পানিহাটিতে বেঙ্গল কেমিক্যাল রয়েছে, তার একটু ওই পাশে গেলে দমদমে যেসব কারখানা রয়েছে, এই দুটো কারখানায় কিন্তু কেন্দ্রীয় সরকার সেখানে বিনিয়োগ এনে সেখানে নতুন নতুন চাকরির ব্যবস্থা করতে পারতেন। আমি আরো 5টা নাম বলে যেতে পারি, কিন্তু শুধু যেসব আর বেঙ্গল কেমিক্যালের ক্ষেত্রে যদি আমরা দেখি, গত কয়েক বছর ধরে নতুন বিনিয়োগ না এনে, এদেরকে কেন্দ্রীয় সরকারি বরাত না দিয়ে আসলে ধুঁকতে ধুঁকতে গলা টিপে শেষ করার বন্দোবস্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। কারণ 14 সালের পর থেকে আমরা দেখছি রেল, ব্যাংক, বিমা, কয়লা খনি, ইস্পাত শিল্প, প্রতিরক্ষা ক্ষেত্র সবেতেই হয় শূন্যপদ কমিয়ে দেওয়া হচ্ছে, না হলে কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হচ্ছে। যে বিজেপির নেতারা দেশের সেনাদেরকে নিয়ে এত গর্ব করে, সেই বিজেপি দেশের সেনাবাহিনীতেও কন্ট্রাকচুয়াল নিয়োগ কেন করছে, সেই প্রশ্নের জবাব সাধারণ মানুষ চেয়েছিলেন, কিন্তু বিজেপি নেতাদের কাছে স্বভাবতই তার কোনো জবাব নেই। ফলে কিন্তু মানুষ যখন ভোট দিতে যাবেন, তখন কিন্তু তারা এই হিসাবগুলো করেই ভোট দেবেন, এই কথা আমরা বলতে পারি। আমার আর শেষ দুটো কথা আছে। একটা কথা হচ্ছে অনুপ্রবেশের প্রশ্ন আজকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কথা দু একবার এসছে। এই অনুপ্রবেশের কথা আমার রাজ্যের মুখ্যমন্ত্রীও 2005-এ লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন, কোনো প্রমাণ করতে পারেন। আজকে আমার দেশের প্রধানমন্ত্রীর মতো পদ থেকে, সেই চেয়ার থেকে যখন অনুপ্রবেশের কথা বলা হচ্ছে, তাহলে এটা আমরা জানতে চাই যে যে মানুষের নাম অবৈধভাবে বাদ দেওয়া হলো, আন্ডার অ্যাডজুডিকেশন করে যে মানুষকে চরম হয়রানির মধ্যে ফেলা হলো, যার জন্য বিজেপি দায়ী, মতুয়া অংশের মানুষ, রাজবংশী অংশের মানুষ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সমস্ত অংশের মানুষ যে বিপদে পড়লেন, ধর্ম জাতের নামে যে মানুষকে ভাগ করার চেষ্টা হলো, যত নাম বাদ পড়লো, তার মধ্যে কত নাম আসলে তারা অনুপ্রবেশকারী, এই তথ্য কি আমার দেশের সরকারের কাছে আছে? না হলে শুধুমাত্র ভয় ছড়ানোর জন্য, আতঙ্ক ছড়ানোর জন্য এই অনুপ্রবেশের কথা বারবার বলে, মিথ্যে কথা বলে মানুষের ভোট আদায় করার চেষ্টা যে করা যাবে না, এটা নিশ্চিতভাবে বিজেপির নেতাদের মাথায় রাখা উচিত। আর আমার শেষ কথা, আজকে প্রধানমন্ত্রী বলার সময় নেতাজি এবং শ্যামাপ্রসাদের উল্লেখ করেছেন। একই পংক্তিতে নেতাজি এবং শ্যামাপ্রসাদকে বসানো যায় না, কারণ আমরা জানি যে এই শ্যামাপ্রসাদ বাবু কিন্তু বাংলা ভাগ চেয়েছিলেন। সুরাবর্দী এবং শরৎ বসু সেই সময় বাংলা ভাগের বিপক্ষে ছিলেন। শ্যামাপ্রসাদ চিঠি লিখেছিলেন ব্রিটিশ গভর্নমেন্টকে যে বাংলা ভাগের ব্যাপারটাকে ব্যর্থ করতে দেবেন না। এমনকি সুভাষচন্দ্রের সাথে শ্যামাপ্রসাদের এই নিয়ে বিতর্ক হয়েছিল যে কংগ্রেস যে প্ল্যাটফর্ম তখন কাজ করছিল, সেই প্ল্যাটফর্মের মধ্যে সাম্প্রদায়িকতা ঢুকতে দেওয়া যাবে না, এটা একটা বিষ। সেই জন্যে শ্যামাপ্রসাদ যখন এই ধরনের সাম্প্রদায়িকতার চর্চায় উৎসাহী হলেন, তার দলবল যখন এই ধরনের চর্চায় মানুষ ভাগের রাজনীতি করতে উৎসাহী হয়েছিল, তখন নেতাজির অনুগামীরা তাদের সভা ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করেছিলেন। এইটা পশ্চিমবাংলার গর্ব। শ্যামাপ্রসাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্রকে বাধ্য করেছিলেন ব্রিটিশের পতাকা, ইউনিয়ন জ্যাককে স্যালুট করতে। তারা সেটা করতে চাননি বলে তাদেরকে পিটিয়ে কলেজ থেকে রাস্টিকেট করে দেওয়ার ব্যবস্থাও এই শ্যামাপ্রসাদ করেছিলেন ছাত্রদের ঐক্যবদ্ধ আন্দোলনে, যে সিদ্ধান্ত পরে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন। ফলে এই শ্যামাপ্রসাদের সাথে নেতাজিকে, যিনি গোটা ভারতবর্ষের সমস্ত মানুষকে মিলে ধর্ম জাত নির্বিশেষে তার বাহিনী তৈরি করে, তার ব্রিগেড তৈরি করে ভারতবর্ষকে মুক্তির দিশা দেখাতে চেয়েছিলেন, তার সাথে শ্যামাপ্রসাদকে এক আসনে বসানোটা আসলে পশ্চিম বাংলার মানুষের অপমান। এইটা যেন বিজেপি নেতারা মাথায় রাখেন। প্রধানমন্ত্রীর সভা থেকে সাধারণ মানুষের প্রাপ্তি শূন্য, কিন্তু প্রধানমন্ত্রীর সভা থেকে তৃণমূলের আসলে অনেক প্রাপ্তি হলো। ওদের নেতারা স্পষ্ট সিগন্যাল পেয়ে গেলেন যে নির্বাচনের আগে পরে যে দুর্নীতির তদন্তের কথা হচ্ছিল, সারদা, নারদা, রোজভ্যালি, লাল ডায়েরি, নীল ডায়েরি,
গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, নিয়োগ দুর্নীতি, মিউনিসিপ্যালিটির দুর্নীতি নিয়ে এত কথা। এলাকার নেতারা বলেন যে বিজেপির দিল্লির নেতারা আসবেন আর জেল যাবে, এই হবে ওই হবে, কিন্তু প্রধানমন্ত্রীর মুখ থেকে এই সম্পর্কিত কোনো কথা শোনা গেল না। একবার ফাইল খোলার কথা বলেছিলেন, কিন্তু নারদার ফাইল খুলতে গেলে ওর দলের যারা যারা এখন আছেন তাদেরই দু চারজন বিপদে পড়ে যেতে পারেন সম্ভবত, আবার ওই ফাইলের কথা তাকে নিজেরই মুখ বন্ধ করে দিতে হয়েছে। ফলে তৃণমূলকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী এবং বিজেপির এই পদক্ষেপ, সেটা বাংলার মানুষ ব্যর্থ করবেন। এবং এক দফা নির্বাচন হয়ে গেছে, মানুষ তার রায় দিয়েছেন। তৃণমূল বিজেপির এই বিভাজনের রাজনীতি, দুর্নীতির রাজনীতি, একে অন্যকে বাঁচিয়ে দেওয়ার রাজনীতির বিরুদ্ধে রায় দিয়েছেন। আমরা বিশ্বাস করি, আমরা ভরসা করি যে পরবর্তী যে 29 তারিখের দ্বিতীয় দফার নির্বাচন, তাতেও মানুষ এর বিপক্ষেই রায় দেবেন। আমাদের সাথে ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা আছেন জিতেন্দ্র চৌধুরী। বিজেপি যে ভয়ঙ্কর অত্যাচার ত্রিপুরায় চালাচ্ছে সেই সম্পর্কিত উনিও বিস্তারিত ব্যাখ্যা করবেন। আমার কথা শেষ, এখন আপনারা কিছু প্রশ্ন চাইলে করতে পারেন। প্রধানমন্ত্রীর আজকে যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে আপনি বললেন যে তিনি তিলোত্তমার যে বিচার বা অভয়ার যে বিচার, সেই বিচার নিয়ে কোনো কথাই তিনি উল্লেখ করলেন না। কিন্তু তার মা অর্থাৎ রত্না দেবনাথ, বিজেপি প্রার্থী, তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন যে তার মেয়ের ছবি প্রকাশ্যে আনা হোক, তার মেয়ের নাম প্রকাশ্যে আনা হোক। যারা ধর্ষক তারা যদি খোলা ঘুরে বেড়ায়, মুখ খুলে বেড়ায়, তাহলে তার মেয়েকে কেন লুকিয়ে রাখা হচ্ছে? তখন প্রধানমন্ত্রী তার মাথায় হাত দিয়ে আশ্বাস দিয়েছেন, তিনি এটা বলেছেন সংবাদ মাধ্যমে। আপনি কি বলছেন? সিবিআই কে যে 50টা প্রশ্ন করা হয়েছিল, সেই 50টা প্রশ্নের উত্তর প্রধানমন্ত্রী যদি দেবেন না সিবিআই প্রধান দেবেন, সেইটা আমরা জানতে চাই। সিবিআই গত নভেম্বর ডিসেম্বরে অভয়া আন্দোলনের যে কেসের যে হলফনামাটা দিয়েছিল অভয়ার কেসের, সেই হলফনামাটা বদলে ফেলেছে। কেন বদলে ফেলেছে সেইটা প্রধানমন্ত্রী উত্তর দেবেন না সিবিআই প্রধান উত্তর দেবেন, আমরা জানতে চাই। অমিত শাহকে ওর পরিবার চিঠি লিখেছিলেন ওই আন্দোলনের সময় যে রাজ্য পুলিশের তদন্তে ভরসা নেই, সিবিআই তদন্ত চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে চাই। তারপরে এতদিন কেটে গেলেও স্বরাষ্ট্রমন্ত্রী এতবার করে পশ্চিমবাংলায় এলেও তাদের বাড়িতে কেন গিয়ে দেখা করে উঠতে পারলেন না? এই প্রশ্নের জবাব না দিয়ে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে উঠে পড়েছেন। তাহলে আমরা এই প্রশ্নের জবাব কার থেকে নেব? এইটাই তো ভোটের আগে রাজনীতির এজেন্ডা হবে। আচ্ছা, একটা প্রশ্ন যেটা আজকে রত্না দেবী তুলেছেন, মানে রত্না দেবনাথ, এবং পরিষ্কারভাবে এটা মানে বলে দিয়েছেন যে বিচার আমাকে আদালতে দেবে এবং বিচারের সাথে কোনো সম্পর্ক নেই আমার বিজেপি প্রার্থী হওয়ার। আমি বিজেপি প্রার্থী হয়েছি শুধুমাত্র নারী সুরক্ষার জন্য এবং এই রাজ্য থেকে তৃণমূলের মূলটাকে উপড়ে ফেলার জন্য। তো সেই প্রসঙ্গে আপনি কি বলবেন? এবং এটাও বলেছেন উনি যে কলতান মীনাক্ষী ওদের সুবুদ্ধি উদয় হোক, ওদেরও শুভেচ্ছা জানাচ্ছি, ওরা যদি বিচার এনে দিতে পারে তো ভালো, যে বিচার আনবে তাকে ওয়েলকাম। বিজেপি বিচার এনে দিতে পারবে না, এটা তো আজকে দিনের আলোর মতো স্পষ্ট। বিচার যদি এনে দেওয়ার হতো তাহলে হাথরাস, উন্নাও, কাঠুয়াতে ওরা বিচার এনে দিত। যদি বিজেপি বিচার এনে দিতে পারতো তাহলে 1.5 বছর 1.25 বছর প্রায় হয়ে গেল সিবিআই এর তদন্ত 1 ইঞ্চি কেন এগোতে পারলো না? এই প্রশ্নই তো আমরা করতে চাইছি। বিজেপি মানুষকে বোকা বানাতে পারবে, খালি বিচার এনে দিতে পারবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বলছেন যে তৃণমূল মহিলা বিরোধী দল এবং তারা বিজেপি মহিলাদের মানে সম্মান করে, তাই তারা একগুচ্ছ প্রকল্পেরও আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের উদ্দেশ্যে। মহিলাদের উদ্দেশ্যে যে প্রকল্পগুলি আশ্বাস দিয়েছেন তার মধ্যে একটা কিছু একটা প্রকল্প বলেছেন যে মাসে 3,000 টাকা করে দেওয়া। এই যে ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা বসে রয়েছেন, ত্রিপুরায় ডবল ইঞ্জিন সরকার রয়েছে, আপনারা অভিজ্ঞতা জিজ্ঞেস করে নিতে পারেন যে সেই ডবল ইঞ্জিন সরকারে কি ওরা মাসে 3,000 টাকা করে দিচ্ছেন? আসামে ডবল ইঞ্জিন সরকার চলছে। মণিপুরে যখন নারীদের ওপর ভয়ঙ্কর নির্যাতনের ঘটনা আমরা মিডিয়ায় দেখেছি, তখন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তো ছেড়ে দিন, অন্য কোনো নেতা মণিপুরে ঢোকার সাহস পর্যন্ত করতে পারেননি, মহিলাদের নির্যাতনের বিরুদ্ধে কোনো কথা বলতে পারেন। কেন পারেন? একটা প্রশ্ন, ৭৭-এর নির্বাচনে তখন বামেরা শূন্য বলার বামেরা বয়কট করেছিল বিধানসভা। এবার ২৬-এর নির্বাচনের আগেও বিধানসভায় বামেরা শূন্য। এবার কি তাহলে তখন যেমন পরেরবার রাজনীতি চেঞ্জ হচ্ছিল, এবার কি রাজনীতি চেঞ্জ? অবশ্যই হবে। তৃণমূল বিজেপির এই বিভাজনের রাজনীতি, নির্যাতনের রাজনীতি, একে অন্যকে বাঁচানোর রাজনীতি তো মানুষ বুঝে গিয়েছে। যদি বিজেপি এত তৃণমূল বিরোধী দল হয়, যদি তৃণমূলের দুর্নীতি নিয়ে ওদের এত কথাই থাকে, তাহলে আজকে প্রধানমন্ত্রীর ভাষণে যে তদন্তগুলো চলছে গত 5, 7, 8, 10 বছর ধরে, সেগুলো সম্পর্কে কোনো কথা বলা হলো না কেন? কবে তদন্ত শেষ হবে? মানুষ আর কতদিন অপেক্ষা করবেন সেই তদন্ত শেষ হওয়ার জন্য? গতকাল রেকর্ড শতাংশ ভোট পড়েছে, কি আশা করছেন? ইতিবাচক না নেতিবাচক? শাসক দলের পক্ষে বা অন্যদের? বামেদের পক্ষে ইতিবাচক হবে।
এসআইআর এ মানুষ যে ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছে, দুর্নীতিতে মানুষ যে বিপদে পড়েছেন, এটা তার বিরুদ্ধে ভোট আসলে। কালকে যে 152 কেন্দ্রে ভোট হয়েছে, তৃণমূল এবং বিজেপি উভয়কেই দেখা যাচ্ছে বেশ কিছু সংখ্যা তারা বলে দিচ্ছে যে এত আসনে এত এত আসনে তারা জিতবে। আপনাদের তরফ থেকে সেরকম ভাবে আপনারা কিছু আশা করছেন? আমরা তো জ্যোতিষী নই, ফলে তৃণমূল বিজেপির ওই জ্যোতিষীগিরির কাজ আমরা করি না। বামেদের ফলাফল ভালো হবে, তৃণমূল বিজেপি যা ভাবছে তার থেকে খারাপ ফলাফল হবে না। প্রথম দফা যে আমরা দেখলাম ভোটদানের যে শতাংশ, সেই শতাংশই কি দ্বিতীয় দফাতেও থাকবে বলে মনে করছেন? মানুষ এত উচ্ছ্বাসের ভোট দেবে? মানুষ রাগে ভোট দিচ্ছে না আসলে। এসআইআর এর নাম বাদ চলে যাওয়ার যন্ত্রণা, 100 দিনের কাজের টাকা চুরির যন্ত্রণা, আবাস যোজনার টাকা চুরির যন্ত্রণা, পরিযায়ী শ্রমিকদের কাজের জন্য দূর দূরান্তে চলে যাওয়ার যন্ত্রণা, এই সমস্ত যন্ত্রণার বিরুদ্ধে, এসএসসি না পাওয়ার যন্ত্রণা, টাকা চুরি হয়ে যাওয়ার যন্ত্রণা, গ্রামে গ্রামে যে তোলা তোলা হয় সেই কাটমানির যন্ত্রণা, এই সমস্ত যন্ত্রণার বিরুদ্ধেই মানুষ আসলে ভোট দিচ্ছে। মেট্রো রেল তৃণমূল সরকারের সাহায্য পাচ্ছে না বলে মেট্রো রেলের কাজ আটকে গেল, তাই প্রধানমন্ত্রী মঞ্চ থেকে বললেন পার্লামেন্টে। তৃণমূল মেট্রোর কাজ আটকে রেখেছে, সেটা সেক্টর 5-এ। তাহলে ব্যারাকপুরের মেট্রো রেলের কাজটার ঘোষণা কেন আজকে হলো না? এই প্রকল্পটা আর কবে চালু হবে? উনি তো এসছেন যখন এখানে মিটিং করতে, ব্যারাকপুর অব্দি যে রেলের প্রকল্প হওয়ার কথা ছিল সেইটা আজকে ঘোষণা করে দিতে পারতেন তো যে এই তারিখের মধ্যে হবে। দমদম লোকসভার একাধিক অঞ্চলে জল জমার সমস্যা, তাও প্রধানমন্ত্রীর ভাষণে শোনা গেল। জমা জলের সমস্যা তো বামপন্থীরাই মেটাবে, বাম আমলের প্রকল্প। আশেপাশে 7টা পুরসভাকে নিয়ে একটা যে আন্ডারগ্রাউন্ড সুয়ারেজ রয়েছে সেইটাকে সময় উপযোগী করা, নতুন পাইপলাইন ইত্যাদি তৈরি করা, এটা বাম আমলের প্রকল্প। তৃণমূল গত 15 বছরে করতে পারেনি, এইটা বামফ্রন্টের সরকার তৈরি হলে আমরা করব। আমাদের ইস্তেহারেও আমরা সেই কথা বলেছি। প্রধানমন্ত্রী এটাও বলেছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়তে নাকি মানে আর পড়াশোনা হয় না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য নিয়ে কথা বলেছেন। তো আপনি কি বলবেন এই প্রসঙ্গে, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কেও মানে রাজনীতির মঞ্চে আনা হচ্ছে আরো একবার? এবং প্রধানমন্ত্রীর মুখ থেকে মিথ্যা ভাষণ ভারতবর্ষের মানুষের পক্ষে লজ্জা। আচ্ছা, এবার ত্রিপুরার ঘটনা নিয়ে কিছু কথা হোক। যে বিষয়টি নিয়ে শুরু করেছে, আমি শুধু এখানে একটু যোগ করছি যে ভারতীয় জনতা পার্টি যে আরএসএস এর রাজনৈতিক ধর্ষণের উপর ভিত্তি করে তাদের রাজনীতি, সেখানে নারী সুরক্ষা, এটা এই কথাগুলি বলা তো হাস্যস্কর। স্বাভাবিক যে প্রধানমন্ত্রী আজকে বলেছেন নারীদের উপরে যতগুলো ঘটনা হয়েছে এই অভয়ার নাম উচ্চারণ না করলেও যে তার প্রতি কারো যে আস্থা নেই, এবং তার সে বক্তব্যে কেউ প্রভাবিত হবেন না এটা নিশ্চিত। আমি এখন যে কথাটা বলতে চাইছি, আমি গত 19 তারিখ থেকে পশ্চিমবাংলার বিভিন্ন কেন্দ্রে প্রচার অংশগ্রহণ করেছি এবং সর্বত্র ভোটারদের কাছ থেকে, জনগণের কাছ থেকে তাদের যে এই তৃণমূল কংগ্রেস বা ভারতীয় জনতা পার্টি নির্বাচনের সামনে তারা যে প্রতিশ্রুতি বিলাচ্ছেন এ সম্পর্কে প্রতিক্রিয়া। তৃণমূল কংগ্রেস সম্পর্কে পশ্চিমবাংলার জনগণ অতিষ্ঠ, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। এটা আমি বাইরে থেকে এসেও এটা উপলব্ধি করতে পারছি। কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রত্যেক জায়গায় গিয়ে কি বলছেন, এ হে মোদি গ্যারান্টি। বিজেপি সরকার মানে হলো ডাবল ইঞ্জিনের সরকার, মানে সিঙ্গেল ইঞ্জিনের সরকার। তার যে ক্ষমতা সমস্ত ক্ষেত্রে তার দ্বিগুণ হবে, কর্মসংস্থানে বলুন, কৃষি বলুন, শিল্প বলুন, শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত ক্ষেত্রে। তো সেই জায়গায় যেখানে যেখানে বক্তব্য আমি রেখেছি সব জায়গায় আমি জনগণকে জিজ্ঞেস করছি, যারা শ্রোতাদের, যে পশ্চিমবাংলা থেকে উড়িষ্যার দূরত্ব কতটুকু, বিহারের দূরত্ব কতটুকু,
বা ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, বহু বছর ধরে সে সমস্ত রাজ্যগুলোতে বিজেপি সরকার আছে। পশ্চিমবাংলায় নারীদের, যুবকদের, শ্রমিকদের, কৃষকদের এবং সরকারি কর্মচারীদের একেবারে দিন তারিখ বেঁধে দিয়ে যে সমস্ত প্রতিশ্রুতি বিলাচ্ছেন, এই রাজ্যগুলোর মধ্যে কোনোটাতে যে স্কিম এখানে চালু করবেন একেবারে পেহেলা ক্যাবিনেট মিটিং থেকে, সেখানে কি ক্যাবিনেট মিটিং তারা করছে না? তাদের সরকার সেখানে নেই, কেন হচ্ছে না? আমি সেদিক থেকে আমি বলতে চাইছি, ত্রিপুরার সেখানকার বিধানসভার একজন সদস্য হিসাবে বা একজন নাগরিক হিসাবে, একজন বামপন্থী কর্মী হিসাবে নয়, ত্রিপুরা রাজ্যের সেখানকার ভুক্তভোগী জনগণের একটা অংশ হিসাবে 2018 ইংরেজিতে যখন সেখানে বামপন্থী ফ্রন্ট সরকার ছিল, তখন পশ্চিমবাংলা তো 11 থেকেই ছিল না আমাদের সরকার, কেরালাতেও তখন সরকার ছিল না, কিন্তু ছোট্ট একটা রাজ্যের মধ্যে বামপন্থী ফ্রন্ট সরকার হলেও এটা হয়ে উঠেছিল তাদের চক্ষুশূল। কেন? যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সমস্ত জনবিরোধী নীতিগুলি তারা গ্রহণ করছিল, নতুন নতুন কর্মসূচি ঘোষণা করছিল, সেখানে বামপন্থী ফ্রন্ট সরকার এই ছোট্ট রাজ্যের মধ্যে তার বিপরীতে দাঁড়িয়ে বিকল্প কর্মসূচির হাত ধরে যে মোদী সরকারের এই নীতিগুলো এটা জনকল্যাণ বা জনহিতে হতে পারে না, কাজে যে কোনো মূল্যে সেখানকার বামফ্রন্ট সরকারকে হটাতে হবে। এবং সেই জায়গাতে তাদের সেখানেও মূল বক্তব্য ছিল যে না, 25 বছরের যে লাগাতার বামপন্থী ফ্রন্ট সরকারের সাফল্য, এগুলো নিয়ে একটি কথা বলার সাহস করে। কিন্তু কি বলেছে? যদি একই দলের সরকার রাজ্যে এবং কেন্দ্রে হয়, তখন ত্রিপুরা হোক বা যে কোনো রাজ্যের সরকার তারা 25 বছর যা করেছে 5 বছরের মধ্যেই তার দ্বিগুণ হবে। এবং শুধু এটা মুখে বলা নয়, আজকে যেমন বলে গেছেন এখানে 299টা সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়ে একটা ভিশন ডকুমেন্ট, ঘোষণাপত্র জারি করেছে, একদম রঙিন চকচকে তকতকে এরকম ম্যানিফেস্টো। আজ 8 বছর হয়েছে ত্রিপুরা রাজ্যের এই ডাবল ইঞ্জিনের সরকার। তারা তো ডাবল বললেন না, ত্রিপুরা ট্রিপল ইঞ্জিনের সরকার, স্থানীয় একটা পার্টিও আছে। একটি ক্ষেত্রেতেও কি কর্মসংস্থান, কি শিক্ষা, কি স্বাস্থ্য, কি শিল্প, কি শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা তথা 7ম বেতন কমিশনের ওয়াদা পূরণ করা, যে কারণে ত্রিপুরা রাজ্যের মধ্যে 18 সালের পর গত 8 বছরে এটা শুধু সময়ের হিসাবে 8 বছর না, বহু বছর পিছিয়েছে। তো সেই জায়গাতে যখন এইভাবে জনগণ ধোঁকা খাবে, বঞ্চিত হবে, প্রতিরোধ হবে, প্রতিবাদ হবে, এটাকে কিভাবে রুখবে, কিভাবে প্রতিহত করবে? গণতন্ত্রের টুটি চেপে তারা এখানে এসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অনেক কথা বলার আছে, আমরা যেমন বলি এই সুযোগে ওরাও বলছেন। কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে তো তাদের সরকার, বামফ্রন্ট সরকার থাকার সময়তে সেখানে প্রত্যেকটা নির্বাচনী প্রতিষ্ঠানের 5 বছর অন্তর নিয়মিত নির্বাচন হতো, অবাধে। সত্যিকারেরই গণতন্ত্র উৎসব ছিল। এই যে গতকাল এখানে ভোট হয়েছে 92% ভোট,
আমাদের ত্রিপুরা রাজ্যে 93, 94, 95% ভোট হয় লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত সমস্ত প্রতিষ্ঠানগুলোতে। সেই ত্রিপুরাতে আজ আপনারা পশ্চিমবাংলার মানুষ যেটা প্রত্যক্ষ করছেন, এখানে তৃণমূল কংগ্রেস ছাপ্পা ভোট রিগিং এটা করে, আর ত্রিপুরাজ্য তার থেকেও এগিয়ে। যে তারিখে বা যেদিন নমিনেশন পেপার কেনার বা জমা দেওয়ার বিজ্ঞপ্তি জারি হয়, সেই দিন সকাল থেকে এই সরকারি অফিসগুলো দখল হয়ে যায় বিজেপির গুন্ডাদের দ্বারা। যতদিন না নমিনেশন পেপার দাখিল করার সময় পেরোবে, ততদিন এদের হেফাজতে থাকে। এইভাবে ত্রিপুরাজ্যের 100% পঞ্চায়েতে বিজেপি, 100% মিউনিসিপ্যালিটিতে বিজেপি, 100% অন্যান্য সংস্থায় বিজেপি। সর্বশেষ শুধু এই কদিন আগে একটা নির্বাচন হয়েছে, সেখানে বাদ দিয়ে এটা উল্টো হয়েছে। তো আমি সেই জায়গায় বলছি পশ্চিমবাংলার জনগণকে, এই বিজেপি এখানে তৃণমূলের অত্যাচার থেকে উদ্ধার করে মানুষকে গণতন্ত্রের স্বাদ দেবেন, উন্নয়নের স্বাদ দেবেন, শান্তির বাতাবরণ দেবেন, নারী শিশুদের নিরাপত্তা দেবেন। এটা বিজেপি শাসিত রাজ্য এবং ত্রিপুরা রাজ্যের মানুষ বা ত্রিপুরা রাজ্যের ঘটনাগুলো দেখলে পরে, খতিয়ে দেখলে পরে এটা বুঝতে হবে যে বিজেপিটা কি। কাজে সেদিক থেকে আমি আশা করব পশ্চিমবাংলার মানুষ, যদিও এই যে নির্বাচন আরো 4টা রাজ্য সহ দেশের যে বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক, অর্থনৈতিক সব দিক থেকে, এটা 5টা রাজ্যে নির্বাচন হলেও এই নির্বাচন একটা জাতীয় গুরুত্ব পেয়েছে। সংখ্যাতত্ত্বের বিচারে এই 5টা রাজ্য থেকে লোকসভাতে প্রতিনিধিত্ব অন্য অঞ্চল থেকে খুব বেশি তা বলছি না, কিন্তু এই কটা রাজ্যের মধ্যে আছে কেরালা, তামিলনাড়ু, পশ্চিমবাংলা, আসাম, যে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে সবচেয়ে যে সোচ্চার অংশের জনগণের তাদের বসবাস বা তাদের লড়াই সংগ্রামের ভিত্তিভূমি এই 5টা রাজ্য। তো সেদিক থেকে এই নির্বাচন একটা জাতীয় গুরুত্ব যে পেয়েছে আমি বলব। এবং গতকাল যে 92% বেশি ভোট পড়েছে, বিভিন্ন পত্রপত্রিকা আমি পড়ছিলাম সকাল থেকে, বা টেলিভিশন চ্যানেলগুলোতে তার যে বিশ্লেষণ বলছে যে না এটা প্রত্যাবর্তনের, কেউ বলছে পরিবর্তনের, আবার কেউ কেউ তো গতকালই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে। মোদিও বলছে গতকাল হাওড়ায় ভয়ঙ্কর মানে বহুমত মিল রহা हमको। মমতাও বলছেন। আমি বলবো অবশ্যই এটা পরিবর্তন। কোন পরিবর্তন? গণতন্ত্র পুনরুদ্ধারের। এবং আজকে গত 15 বছর আগে পশ্চিমবাংলার মধ্যে মানুষের সংবিধানের প্রতি, গণতন্ত্রের প্রতি যে আস্থা ছিল, গত 15 বছরে এগুলো হারিয়ে গেছে। এটাকে ফিরে নিয়ে আসা, সে উদগ্র বাসনা থেকেই এত ভোট। তাহলে কে পেতে পারে ভোট? এই 15 বছর যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে তারা। কাজে পরিবর্তন শুধু শব্দ বললেই হবে না, কে লড়াই করেছে? বামপন্থী। তাই বলবো যে সেই ইয়েতে আগামী 29-এর যে ভোট হবে, কলতানদের যে মানে পোলিং যেদিন হবে, আমি আহ্বান করব পশ্চিমবাংলার জনগণকে, যে অংশে ভোট হচ্ছে তারা সেই লক্ষ্যেই এই ভোটটা দেবেন। এটা শুধু বাংলাকে বাঁচানোর জন্য না,
দেশকে বাঁচানোরও একটা গুরুত্বপূর্ণ দেশপ্রেমিক দায়িত্ব হিসাবে এটাই হবে আমরা। প্রশ্ন করবো? হ্যাঁ। ত্রিপুরা কেন্দ্রিক কিছু প্রশ্ন করবো। হ্যাঁ, অবশ্যই। সেটা হচ্ছে যে আপনারা ওখানে কংগ্রেসের সঙ্গে জোট করে লড়েছেন এর আগে বিধানসভায়। এর আগে পশ্চিমবঙ্গেও বাম এবং কংগ্রেসের জোট বহুবার আমরা দেখতে পেয়েছি। আমার প্রশ্নটা হচ্ছে কংগ্রেসের সাথে আপনাদের সমীকরণটা এত টলমলে কেন? তার কারণ হচ্ছে এই যে আপনি কেরালার নির্বাচনের কথাও বললেন, একদিকে যেখানে তামিলনাড়ুতে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস ডিএমকে আপনারা একসঙ্গে জোটে রয়েছে, এখানে বাম এবং কংগ্রেস জোটে না থাকলেও একে অপরকে এখনো অব্দি সরাসরি আক্রমণে দেখা যাচ্ছে না, কিন্তু কেরালাতে রাহুল গান্ধী বারবার বামপন্থীদের আক্রমণ করছেন এবং অন্যদিকে মানে কেরালার মানে বর্তমান বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তিনিও বারবার কংগ্রেসকে আক্রমণ করছেন। তো কংগ্রেসের সাথে আগামীতে কি ত্রিপুরাতে সমীকরণ হবে না হবে না? না, দেখুন, কংগ্রেসের সাথে আমাদের যে এই সমঝোতা, আমরা এটাকে ঠিক রাজনৈতিক জোট বা আতাত আমরা বলছি না। কেন সমঝোতা? এটা বৃহত্তর স্বার্থে আমাদের দেশকে সাম্প্রদায়িক এবং একচেটিয়া পুঁজির যারা ধারক, যারা আমাদের দেশের সংবিধানকেই যারা খাটো করে দিতে চায়, দুর্বল করে দিতে চায়, সেই সম্প্রদায়ের শক্তিকে রুখার প্রশ্ন। সেখানে কর্মসূচিগত মতাদর্শগত ফারাক থাকলেও ওই একটি প্রশ্ন আমরা এক হয়েছি। আর এখানে এই নির্বাচনেও তামিলনাড়ুতে যেখানে ডিএমকের সাথে কংগ্রেসও আছে, আমরাও আছি, ত্রিপুরাতেও গত 2023-এ বিজেপিকে রোখার জন্য আমরা এই অ্যাডজাস্টমেন্ট আমরা করেছি। কেরালায় কেন হলো না? কেরালাতে তো সেখানে বিজেপি নেই, কাজেই কেরালাতে দুটো বৃহৎ শক্তি হলো ইউডিএফ এবং এলডিএফ। তো স্বাভাবিক সেই জায়গায় যে এলডিএফ ইউডিএফ এর মধ্যে শক্তির ভাগাভাগি হলেও ওখান থেকে ভারতীয় জনতা পার্টি সেরকম সুবিধা আদায় করতে পারবে সেরকম কোনো সুযোগ সেখানে নেই। স্বাভাবিক সেই জায়গায় এলডিএফ এবং ইউডিএফ উভয়ই তাদের মতাদর্শ, তাদের কর্মসূচিকে ভিত্তি করে, এবং এলডিএফ এ সম্পর্কে বলতে পারে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা রাজ্য যে কোনো দলমতের তুলনায়। তো স্বাভাবিক সেই জায়গায় ওখানে ইউডিএফ এর সাথে আমাদের সমঝোতা করার কোনো প্রশ্ন নেই। স্বাভাবিক নির্বাচনের প্রচারে নেতারা, সেনাপতিরা যুদ্ধে যার যার মতো করে বলছেন, বলবেন। আপনারা সবসময় ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তুলেছেন এবং জাতপাতের রাজনীতির অভিযোগ তুলেছেন, কিন্তু একটা জিনিস যেটা দেখা যাচ্ছে ত্রিপুরাতে বাঙালিদের ভোটের পাশাপাশি মানে ভাষী মানুষদের তাদের ভোটও কিন্তু আপনাদের থেকে সরে গেছে এবং সেটা ত্রিপুরা মোটাতে গিয়ে পড়েছে এবং সম্প্রতি এক নির্বাচনে তাদের বিপুল জয়ও সেটা প্রমাণ করেছে। তো আগামীতে ভাষী মানুষদের ভোট কি আপনারা পাবেন? এটাতে আপনারা আশাবাদী ত্রিপুরায়? হ্যাঁ, নিশ্চিতভাবে আশাবাদী। কেন বলছি আমি কথাটা? হ্যাঁ, যে সম্প্রতি যে একটা ভোট হয়ে গেল আদিবাসী এই স্বায়ত্তশাসিত এলাকাতে, এর পেছনে কারণ হলো যে কোনো পরিচিতি সত্তা রাজনীতি একটা ক্ষণিকের জন্য যখন একটা সেরকম হুজুগের স্লোগান এরা হাতিয়ার হিসেবে পেয়ে যায়, তখন সাময়িকের জন্য হলো এটা একটা ঘূর্ণিঝড়ের মতো কাজ করে। আর এবারে নির্বাচনে এরকম একটা ফলাফল হওয়ার কথা ছিল না। আমরা প্রত্যাশা করেছিলাম একটু বামপন্থীদের ভোট যেটা হ্রাস পেয়েছিল গত 23-এ, সবটা না হলেও এটা অনেকটা পুনরুদ্ধার হবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি, বিশেষ করে ত্রিপুরাজ্যের মুখ্যমন্ত্রী এমন ভাবে কতগুলো ইস্যু তাদেরকে তুলে দিল, একেবারে সরাসরি একটা পরিচিতি সত্য রাজনীতির থেকে আরেকটা অ্যাঙ্গেল থেকে আরেক ধরনের পরিচিতি সত্য রাজনীতি, যাত্রা বিমানী রাজনীতি, এর দুটোর মধ্যে যে কনফ্লিক্ট হয়েছে, সেই কনফ্লিক্টে গত 5 বছরের এই কাউন্সিলে দুর্নীতি, তাদের অকর্মণ্যতা এবং সার্বিকভাবে ওই এলাকার পশ্চাৎপদতা, এটা চাপা পড়ে যায়। এই হলো এই রেজাল্টের পেছনে মূল কারণ। এবং এটা নিশ্চয়ই এটা
মানে স্থায়ী হতে পারে না। অচিরেই এই মোহ ভাঙবে এবং ভাঙতে বাধ্য এটা। হ্যাঁ। প্রতিবাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। এইটা গোটা বাংলার মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের বাইরের মানুষ সোশ্যাল মিডিয়ায় এখন যা চলছে তাতে তাদেরও মতামত ইত্যাদি আমরা পাই। প্রতিবাদের যে অধিকার আছে সেটা সাধারণ মানুষের থেকে কেউ কেড়ে নিতে পারবেন না। কিন্তু বিজেপি গোটা পশ্চিমবাংলায় আসলে ব্যাটিংটা করছেই তৃণমূলের হয়ে। তৃণমূলের চুরি, দুর্নীতি, অপশাসন ইত্যাদি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে বিজেপি আসলে তৃণমূলকেই সুবিধা করে দিচ্ছে। ফলে যেখানে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা, যেটা কমরেড জিতেন্দ্র চৌধুরী বললেন, যে দুর্নীতি, অপশাসন, এলাকার সমস্যা, চাকরি না থাকা, কাজ না থাকা, দুর্নীতি, আবাস যোজনা, 100 দিনের কাজ ইত্যাদি, রাস্তাঘাটের বেহাল দশা, পানিহাটিতে যদি দেখেন জমা জলের সমস্যা, জঞ্জালের সমস্যা, এই সমস্ত কিছুকে সরিয়ে রাখার একটা পরিকল্পিত চিত্রনাট্য তৃণমূল এবং বিজেপির পক্ষ থেকে হচ্ছে। বামপন্থীরা আমরা তার বিরুদ্ধে সর্বত্র লড়াই করেছি, পানিহাটিতেও করছি, যে মানুষের দুবেলা দুমুঠো ভাত, হাতে একটা স্থায়ী কাজ, মাথার উপর ছাদ এবং একটা শান্তি সম্প্রীতির জীবন, এই এজেন্ডাতে হচ্ছে নির্বাচনে মানুষ ভোট দিতে যাবেন। আমরা এই কথাই বারংবার বলছি। এমন তৃণমূলের কোনো কাজ বিজেপির সুবিধা করে দিচ্ছে, বিজেপির কোনো কাজ তৃণমূলের সুবিধা করে দিচ্ছে, এর বিরুদ্ধে আমাদের আক্রমণ কিন্তু আছে। বিজেপি, হ্যাঁ, আমরা বলে যাচ্ছি রত্না দেবনাথ সিবিআই এর বিরুদ্ধে বা তার পরিবার অতীতে সিবিআই এর বিরুদ্ধে অনেকগুলো কথা বলেছে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনেকগুলো কথা বলেছে। ওই গোটা আন্দোলনে বিজেপি নেতাদের গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল কেন? এটা ওই কারণেই যে গোটা দেশে বিজেপির চরিত্র, নারী নিরাপত্তার ক্ষেত্রে, নারী স্বাধীনতার ক্ষেত্রে, তার প্রগতিশীলতার ক্ষেত্রে বিজেপির চরিত্র গোটা দেশের মানুষ জানে। ত্রিপুরার মানুষ জানেন, মণিপুর জানেন, আসাম জানেন, পশ্চিমবাংলা জানেন, সকলেই জানেন। ফলে ওরা অতীতে যে কথা বলেছিলেন আজকে সেই কথা কেন বলতে পারছেন না, সেই উত্তর তারা দিতে পারবেন। কিন্তু ট্রাফিক মোড়ে যে মানুষ রাত দখল করেছিলেন, শ্যামবাজারে যে মানুষ রাত দখল করেছিলেন, তারা আজকেও যদি খবর পান এরকম কোনো একটা ঘটনা ঘটছে, তারা আবার গিয়ে রাত দখল করবেন। মানুষের জেদকে আটকে দেওয়া যায়নি, মানুষের জেদকে ভেঙে দেওয়াও যায়নি। কিন্তু একটা জিনিস জিজ্ঞেস করবো বড়দানরা, সেটা হচ্ছে বেশ কিছু বামপন্থী কর্মী, তৃণমূল তো করেছেই, বেশ কিছু বামপন্থী কর্মীও রত্না দেবনাথকে আক্রমণ করছেন। প্রমাণ আছে, সোশ্যাল মিডিয়াতে এরকম প্রমাণ আছে। আপনি যে ফেসবুক প্রোফাইলটার কথা বলছেন, ভালো করে তথ্য নিয়ে জানতে হবে। 3 মাস আগের পোস্টেই দেখা যাবে উনি একজন বিজেপির কর্মী, এবং ওই ফেক প্রোফাইলটার বিরুদ্ধেও সিপিআইএম পার্টি রাজ্য কমিটি সাইবারে মামলা করেছে, থানায় অভিযোগ করেছে। যাদের প্রার্থী তারা কিন্তু এখনো অবধি কিছু করে উঠতে পারে না। আমি শুধু তার বিরুদ্ধে বলছি না, আপনি ওই একটা উদাহরণের কথাই বলবেন আমি জানি। একদমই না, মানে আমরা দেখছি আর একটা বলুন না, যেমন শতরূপ ঘোষকেও আমরা দেখেছি, মানে হঠাৎ করে সুরটা চড়ে গেল, প্লিজ ওনাকে অভয়ার মার বলবেন না, ওনাকে রত্না দেবনাথ বলুন, কারণ উনি এখন মানে বিজেপির প্রার্থীকে তো বিজেপির প্রার্থীর নামই ডাকতে হবে। শতরূপ রত্না দেবনাথের সম্পর্কে কোথাও কোনো খারাপ মন্তব্য করেছে আপনি দেখাতে পারবেন? আমাদের বামপন্থীদের রুচি এটা নয়। বিজেপির বিরুদ্ধে সবসময় মতাদর্শগত লড়াইয়ের চড়াসুর আমাদের থাকে, কারণ বিজেপি গোটা দেশটা বেঁচে দিচ্ছে। আজকে এই যে আমরা, আপনারা ফোনে এগুলো তুলছেন আমাদের ভিডিও, এগুলো নিশ্চয়ই বেসরকারি কোম্পানির নেটওয়ার্ক। এই গোটাটা আসলে বিএসএনএল এর প্রযুক্তি, তার পরিকাঠামো ব্যবহার করে তৈরি হয়েছে। আমাদের আগের প্রজন্ম, তার আগের প্রজন্ম ট্যাক্স দিয়েছিল বলে বিএসএনএল তৈরি হয়েছে। আজকে এগুলো বেচে দেওয়া হয়েছে বেসরকারি হাতে। ফলে বিজেপির এই ধরনের রাজনীতির বিরুদ্ধে সব সময় আমাদের সুর চড়া থাকে, কিন্তু অভয়ার বিচারের দাবিতেও আমাদের সুর সব সময় চড়া থাকবে। জাস্টিসের বিচারের সুর কেউই নরম করাতে পারে না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি একজন সন্তানহারা মা, তো ওনাকে যেন কেউ কোনো তৃণমূল কর্মী আক্রমণ না করে। তো হঠাৎ করে
এই যে আমরা এর আগে অতীতে মদন মিত্র, কুণাল ঘোষ সবাইকে দেখেছি মানে রত্না দেবনাথকে আক্রমণ করতে, সরাসরি আক্রমণ করতে। হঠাৎ করে তৃণমূলের এই আপনি মদন মিত্রর নাম বললেন তো, পার্ক স্ট্রিটের ঘটনা থেকে শুরু করে তারপরের সমস্ত ঘটনায় মদন মিত্রর যে ভাষ্য মহিলাদের প্রতি, সেটা মাইকের সামনে বলা যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে দীপশিতা প্রার্থী হয়েছিলেন লোকসভায়, যে ভাষা ব্যবহার করেছিলেন সেটা মিডিয়ায় বলা যায়। মীনাক্ষীর প্রতি সোশ্যাল মিডিয়ায় যে নোংরা আক্রমণ তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছে, আমাদের সেগুলো রুচি নয়, কিন্তু তৃণমূলের রুচি সম্পর্কে পশ্চিমবাংলার মানুষ জানে। ভোট এলে নানা রকম কৌশল করতে হয়, এখন তাই করার চেষ্টা করছেন হয়তো, কিন্তু ধর্ষিতার জন্য অর্থমূল্য বেঁধে দেওয়া, ধর্ষিতার কার সাথে কি সম্পর্ক রয়েছে এই ভাষা প্রয়োগ করে তৃণমূল পশ্চিমবাংলার মানুষকে যে অপমান করেছে, নারী নিরাপত্তার ক্ষেত্রে তৃণমূল কোনো কথা বলতে এলে আজকে বাংলার মানুষ সেটা বিশ্বাস করবে। একদিকে অভিষেক ব্যানার্জি তবু কথা বলতে বারণ করছেন, অন্যদিকে মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে সমন পাঠাচ্ছেন। এটা কি হয়ে যাচ্ছে? তার বিরুদ্ধে সময় রত্না রত্না দেবনাথ দেবনাথের প্রতি সমর্থন করছে যে তিনি একজন মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য করেছেন। কি মন্তব্য করেছেন সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু উনি নতুন এসেছেন রাজনীতিতে, ওনার আশেপাশের লোকজন ওনাকে দিয়ে আসলে কিছু ভুল কথা বলিয়ে ফেলেছে। চন্দননগরে দেওয়াল লেখা হয়েছিল অভয়া ও তামান্নার বিচার চাই, বিজেপি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে চালায় আমরা সকলে জানি। ওইটা ঘুরিয়ে দেওয়া হলো যে অভয়া নয় তামান্নার বিচার চাই, ওটা আসল নয়। ওই দিন রাত্রিবেলা আমাদের প্রার্থী মনীষ পান্ডা ওখানে গিয়ে দেখালেন, সেটা আমরা পরের দিন সোশ্যাল মিডিয়ায় ছড়ালাম, কিন্তু বিজেপির প্রার্থীর মুখ দিয়ে বলিয়ে দেওয়া হলো সিপিআইএম সম্পর্কে কিছু কথা। আমরা কিছু মনে করিনি, কারণ উনি রাজনীতিতে নতুন এসেছেন। ওনার চারপাশে যারা ওনাকে দিয়ে এই ভুল কথা বলাচ্ছেন, ভবিষ্যতে কিন্তু সাধারণ মানুষের জনরোষের মুখে, সাধারণ মানুষের গণতান্ত্রিক প্রতিরোধের মুখে সেই মানুষগুলোকে পড়তে হবে যারা এই আবেগ নিয়ে ছেলে খেলা করছে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, শেষ করছি।